আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছি আমি আফসানা সোয়াইয়া। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক মেইলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। অন্যদিকে আজকের হামলার পর হিজবুল্লাহর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। যৌথ হামলায় এখন পর্যন্ত 550-রও বেশি ইরানি নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। একই সঙ্গে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত এবং 2 জন আহত হয়েছে। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দৈনিক মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি শুরু থেকেই একটি 4 সপ্তাহের প্রক্রিয়া হিসেবে ধরা হয়েছে। ইরান একটি বড় দেশ, তাই এটি সম্পন্ন করতে 4 সপ্তাহ বা তার কম সময় লাগবে। তবে এখনও ইরানিদের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলেও উল্লেখ করেন ট্রাম্প। Iran's formerly supreme leader. লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াইও আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে একথা বলেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। আইআরজিসি দাবি করছে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের অবস্থান লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার 48 বছর বয়সী মোহাম্মদ তারিক নিহত হয়েছেন। সোমবার ভোরে বাহরাইনের একটি ডকইয়ার্ড শিপইয়ার্ডের ডিউটিকালীন সময় এই হামলার ঘটনা ঘটে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি নিহত এবং 2 জন বাংলাদেশি আহত হয়েছেন। সামিউল শিহাব, আরটিভি। মধ্যপ্রাচ্যে আর কোনো সংঘাত নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ঢাকা। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, চলমান সংঘাতে যে হতাহতের ঘটনা ঘটেছে এটি আমাদের জন্য অনেক বড় শোক বার্তা। 2 বাংলাদেশি নিহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরব আমিরাতে সিলেট প্রবাসী সালেহ আহমেদ, বাহরাইনের সন্দ্বীপ প্রবাসী মোহাম্মদ তারেক নিহত হয়েছেন। এছাড়াও বাহরাইনে 3 জন আহত ও কুয়েতে 4 বাংলাদেশি আহত হয়েছেন বলে জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে আছে বাংলার জয়যাত্রা। মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে জরুরি বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীদের অবস্থান করা দেশের নিয়ম মেনে চলার আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3-4টা মিনিস্ট্রিকে একসঙ্গে কাজ করার জন্য আমরা যৌথভাবে কাজ করছি। আমরা আমাদের তখন সিচুয়েশনে আমরা যা করার সেটা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত 2 জনের মরদেহ দেশে আনা হবে। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। বিদেশে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রয়োজন হইলে বাংলাদেশ সরকার যা করার করবে তার সিটিজেনদের জন্য। এই সরকার হচ্ছে জনগণের সরকার, তো এই সরকার জনগণের পাশে থাকবে, বাংলাদেশিদের পাশে থাকবে। তো ওয়েরএভার এই বাংলাদেশিদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হয়, এই সরকার সব উদ্যোগ নেবে। আর কোনো সংঘাত নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান ঢাকার। কোনো ধরনের যুদ্ধ হামলা এগুলি কোনো সমাধান। 2 পক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে আলোচনাটা থেমে গিয়েছিল সেটা আবার নতুন করে আপনারা শুরু করেন। এর আগে সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদে শোক প্রকাশ করে বাংলাদেশ। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের সালেহ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের আসমান শহরে পানি সরবরাহের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন তিনি।
তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সরকারিভাবে লাশ দ্রুত আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটাকা গ্রামের বাসিন্দা সালে আহমদ প্রায় ২৭ বছর আগে জীবিকার তাগিদে পাড়ি জমান আরব আমিরাতে, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের মর্টার শেল কেড়ে নিল তার প্রাণ। ইফতারের পর আজমান আর রহমানি এলাকায় একটি উটের প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। সালে আহমদ তার এক সহকর্মীকে নিয়ে গাড়িতে করে পানির জন্য পাশের একটি ট্যাঙ্কে গিয়েছিলেন। হঠাৎ আকাশ থেকে আগুনের একটি কুণ্ডলী নিচে নেমে আসতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই সেটি তার গাড়ির পেছনের অংশে আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় সালে আহমদ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু নির্মম মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার। নিহত সালে আহমদের পরিবারের দাবি দ্রুত তার লাশটি দেশে আনার ব্যবস্থা করবে সরকার। আমি সরকারের কাছে দাবি করি আমার আব্বার লাশ তাড়াতাড়ি যেন দেশে পৌঁছে, আমরা সহযোগিতা করার জন্য তাড়াতাড়ি দেশে জানা, এটাও আমার দাবি। বিশেষ করে দাবি একটা আমার আব্বার জন্য দেশ আনতে হবে। ওনার ছোট ছেলেমেয়েরা আছে, ওনার যে সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে ওনার পরিবারের একটা আর্থিক সহযোগিতা বা একটা ক্ষতিপূরণ মাধ্যমে দেওয়া হয়, তাহলে এটা খুবই ভালো হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মাধ্যমে আমরা চেষ্টায় আছি ওনার লাশ যাতে দেশের সহি সালামতে নিরাপদে এসে পৌঁছে। সালে আহমদের লাশ দ্রুত দেশে আনার আশ্বাস বড়লেখা পৌরসভার কাউন্সিলরের। ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের আগুন থামেনি, কিন্তু থেমে গেছে প্রবাসী সালে আহমদের জীবনযাত্রা। অসুস্থ ছোট সন্তান আর স্ত্রীর অপেক্ষা সবকিছু এখন একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে। কবে ফিরবে প্রিয়জনের শেষ চিহ্ন? লিওন আজাদ, RTV। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় ঢাকা থেকে এখন পর্যন্ত আজকে ৩৪টি সহ ৩ দিনে ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন ওই পথের যাত্রীরা। সরাসরি সৌদি আরবের ফ্লাইট চালু হওয়ায় সে পথে রিশিডিউলের মাধ্যমে সেবা চালু রেখেছে এয়ারলাইন্সগুলো। রিপোর্ট করছেন জাহিদ রহমান। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে আকাশপথের স্থবিরতায় শনিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে শনিবার ২৩টি, রবিবার ৪০টি এবং সোমবার ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সালাম সকালে ৬টার দিকে, কিন্তু এখন আমার ফ্লাইট দেখছি সব ক্যান্সেল দেখাচ্ছে। এখন জানি না কি হবে। ফ্লাইট ছিল গত পরশু শনিবার রাত্রে 2টা 45-এ, তো আমাকে ক্যান্সেল দেখানো হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু জানতে পারি নাই। ফ্লাইট ছিল আজকে সকাল 8টার দিকে, 4টার দিকে আমরা এয়ারপোর্টে আসছি, আসার দিকে টিকিট এটা ক্যান্সেল হয়ে আসছে। পরবর্তী সময় এটা বলা হবে কখন এটা দেওয়া হয়। তবে সোমবার সকাল থেকে বিদেশগামী কয়েকটি ফ্লাইট চালু হলে কিছুটা সংকট কেটেছে বলে জানান যাত্রীরা। কালকে আসছিল, পরে কালকে রিটার্ন করে দিছে, ফ্লাইট নাকি বন্ধ। তো আজকে আবার ওর ফোনে মেসেজ আসছে যে আজকে সকাল 9টার ভিতরে থাকতে হবে। আমাদের আসতে বলছে, আজকে আমরা আসছি। এখন এই যে আমার বাবার ভিতরে গেছে, আজকে যাইতে পারবো নাকি পারবো না এটা ঠিক না। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা ফিরে গেলেও শিগগিরই এমন পরিস্থিতির অবসান ঘটবে বলে আশা তাদের। জাহিদ রহমান, RTV, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়ার মুখে বাংলাদেশ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে তেল ও গ্যাসের সরবরাহ। এমন পরিস্থিতিতে সংকট বাড়তে পারে বিদ্যুৎ জ্বালানি খাতে। তবে আপাতত জ্বালানির সংকট নেই জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন তেলের মজুদ রয়েছে 15 দিনের বেশি। চীন, সিঙ্গাপুরের জ্বালানিও আসবে নিয়মিত। এদিকে পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পথ খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। পাল্টা হামলার পাশাপাশি ইরান বন্ধ করে দিয়েছে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম পথ হরমুজ প্রণালী।
এমন পরিস্থিতিতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব জ্বালানির বাজার। এতে বড় শঙ্কা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি খাতেও। পেট্রোবাংলা জানিয়েছে চলতি মাসে মধ্যপ্রাচ্য থেকে আসার কথা রয়েছে 9টি এলএনজির কার্গো। এর মধ্যে 3টি জাহাজ হরমুজ প্রণালী পার হলেও বাকি 6টি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি মার্চে হরমুজ প্রণালী দিয়ে দেশে আসার কথা 2 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। এর মধ্যে 1 লাখ মেট্রিক টন তেল পাওয়ার সম্ভাবনা থাকলেও বাকি 1 লাখ মেট্রিক টন আটকে যাওয়ার শঙ্কাই রয়েছে। সব ধরনের ফুয়েল 15 দিন প্লাস সময়ের জন্য আমাদের রিজার্ভ আছে। জানুয়ারিতে 1 লাখ মেট্রিক টন, ফেব্রুয়ারিতে 1 লাখ মেট্রিক টন এবং মার্চে 2 লাখ মেট্রিক টনের মধ্যে অলরেডি 1 লাখ মেট্রিক টন হরমুজ প্রণালী ক্রস করে চলে আসছে। আর এর পরেরটা হলো 22 তারিখের পরে। আপাতত কোনো চ্যালেঞ্জ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে এখনই না বাড়ানোর পরামর্শ সিপিডির। ভোক্তা পর্যায়ে জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। তার একটা বড় কারণ হলো দীর্ঘদিন থেকেই ভোক্তারা উচ্চ মূল্যে জ্বালানি কিনছেন, বিপিসি সেখানে মুনাফা করছে। বিপিসি 2025 সালে প্রায় 4700 কোটি টাকা মুনাফা করেছে। সুতরাং এরকম একটি বাড়তি মুনাফার জায়গায় তাকে নতুন করে এই যুদ্ধের অজুহাত দেখিয়ে যাতে ভোক্তার উপরে বাড়তি মূল্য না বাড়ানো হয়, সেটি আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এটিই হবে বৃহৎ সংঘাত। জ্বালানি সহ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অন্যান্য আমদানি রপ্তানি ভেঙে পড়ার আশঙ্কায়ও তারা। যুদ্ধের কারণে যে মানবিক যে বিপর্যয় এবং সেই বিপর্যয় যেমন এটা আরও ঘনীভূত হয়েছে, আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেটি এখন সারা বিশ্বের জন্য একটি বিপর্যয় রূপ ধারণ করেছে। সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতির জন্য একটা কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের তেল একদিকে যেমন তেলের মূল্য অলরেডি বেড়ে গিয়েছে, পাশাপাশি যেটাকে আমরা বলি সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনের যে বিশাল ডিসরাপশন হচ্ছে। দেশের জ্বালানির 65 থেকে 70% আমদানি নির্ভর। এর মধ্যে প্রায় 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে কাজ শুরু করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ জানান, ভুয়া ব্যক্তিদের পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। এদিকে এবার সংসদে ডেপুটি স্পিকার হচ্ছেন বিরোধী দল থেকে। মৌখিকভাবে তাদের কাছ থেকে নাম চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাদিয়া কানিজের রিপোর্ট। সচিবালয়ে সোমবার শিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বেলা 11টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যাচাই বাছাই করে তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া হবে। মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে, এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। জুলাই সনদের প্রতি সম্মান এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এবার সংসদে ডেপুটি স্পিকার হচ্ছেন বিরোধী দল থেকে। প্রার্থী ঠিক করার জন্য জামায়াতকে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন, সেটা আমরা এখনই অফার করেছি। এদিকে বিরোধীদের আপত্তি থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং এগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতে 180 দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, পদত্যাগপত্র জমা দিলেও দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন বর্তমান উপাচার্য। সামনে এসএসসি পরীক্ষা আছে, আরও কি আছে যেগুলো নিয়ে আমাদের এখন ইমিডিয়েট অনেক কনসার্ন আছে, সেগুলো আমরা কিছুদূর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এগেন ওভারঅল যে শিক্ষাঙ্গন নিয়ে ওনার ভিশনটা আছে সেটার আলোকে আমাদেরকে আরও ইনস্ট্রাকশনস দিয়েছেন। এদিকে গণপরিবহন আধুনিকায়ন ও শৃঙ্খলা ফেরাতে সোমবার সচিবালয়ে বৈঠকের জন্য প্রধানমন্ত্রী ডেকে পাঠান বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হককে। তিনি জানান, রাজধানীর গণপরিবহন আরও বিকেন্দ্রীকরণ ও জনবান্ধব করতে সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর বাইরেও আরও কিছু করা যায়। পাশাপাশি নারীদের জন্য বিশেষায়িত বাস চালুর বিষয়ে পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকের মধ্যে থাকবে মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।
ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুপুরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে তার দেশ। এদিকে বাণিজ্য মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রস্তুতি রয়েছে। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সীমান্ত হাট এবং বন্ধ থাকা স্থলবন্দর চালু হবে বলেও জানান তিনি। স্থলবন্দর বিষয়ে আমরা আলাপ হয়েছে। বেনাপোল পেট্রাপোল বন্দর খোলা আছে, আর বাদবাকি বন্দরগুলি এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে ক্রমাগত দৃঢ় করা যায়, উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। This was our first meeting. We had a very good discussion. I conveyed our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations. বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, সেসব এলাকায় নিয়মিত ফোর্সের পাশাপাশি বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ দমন, ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা বৃদ্ধি, ইলেকট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন সিস্টেম বাস্তবায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। খুব দ্রুত সময়ের মধ্যে কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রাজধানীর একটি হোটেলে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ডেটা সংগ্রহে কিছুটা সময় লাগছে। ডেটা সংগ্রহ সঠিক হলে মানুষ ও দেশ উপকৃত হবে। কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে বলে জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, কৃষি অর্থনৈতিক সম্প্রসারণে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা আছে। শুধু আমাদের দুধ ডিম আজকে এই কর্মশালার মাননীয় প্রধান অতিথি 50টি মিনি ডায়াগনস্টিক। আগামী দিনে এই কৃষিভিত্তিক অর্থনীতি যদি আমরা মজবুত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য কিন্তু আমরা রক্ষা করতে সক্ষম হব। খুব কম সময়ের মধ্যে কৃষি কার্ড বা কৃষকের কার্ড আমরা চালু করতে যাচ্ছি। আমরা আশা করছি যতটুকু সম্ভব সমস্ত ডাটা ওই কার্ডের মধ্যে নিয়ে আসা। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। এটাকে নারীর ক্ষমতায়ন হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে সেক্রেটারিয়েটস রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনায় মন্ত্রী বলেন, ভবিষ্যতে কেউ যেন ফ্যামিলি কার্ড কার্যক্রম বন্ধ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষকদের এগিয়ে নিতে প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত সুদ আসল মওকুফ করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। এদিকে ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমও শুরু হবে বলে জানান তিনি। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটার কাজ শুরু করেছি। ভবিষ্যতে যে কোনো সরকার যাতে এটাকে বহাল রাখে এবং এটা যেন কোনো একটা রাজনৈতিক প্রতিশ্রুতি আকারে কেউ না দেখে, এটা নারীর ক্ষমতায়ন আকারেই যাতে দেখে, উদ্যোগটাকে এমনভাবে ঘরে 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 পৌঁছে দিবেন যে আপনাদের প্রচারিত সংবাদের মাধ্যমে এটা একটা প্রতিষ্ঠিত মৌলিক অধিকার হিসাবে যেন শিকড় গেড়ে বসতে পারে। গণঅভ্যুত্থানের সকল শহীদদের তালিকা পুনরায় করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গণঅভ্যুত্থানের শহীদ ইউসুফের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, যাদের জীবনের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ, সেই শহীদদের ভুলে গেলে চলবে না, তালিকায় যেন কেউ বাদ না পড়ে। তিনি বলেন, রমজান মাসেও জুলাই শহীদ পরিবার যদি না খেয়ে থাকে এটা দুঃখজনক। শহীদ ইউসুফের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন রুহুল কবির রিজভী। জীবন দানকারী
এই সমস্ত শিশু বাচ্চাদের এদের গেজেটটা ঠিকমতো করা, এদের তালিকাটা করা, এদেরকে পুনর্বাসন করা। কিন্তু হয়তো অনেকখানি হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে সেটি হয়নি। আত্মদানকারী পরিবার যাতে বঞ্চিত না হয় সেই প্রচেষ্টাটা আমাদের নিতে হবে। বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ডক্টর শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিনা কারণে একটি স্বাধীন দেশে হামলা, রাষ্ট্রপ্রধানকে হত্যা করা, একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে জেলে পুরে দেওয়ার মতো ঘটনা ভয়াবহ বার্তা দেয়। এই সময় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গেল 17 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এই কারণে শিক্ষা ব্যবস্থারও ভঙ্গুর অবস্থা। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ। বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণেই দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এক ভয়াবহ বিশ্ব। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল 3 মার্চ থেকে অনলাইনে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আর ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 23 মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের চাপ সামাল দিতে এবারও পশ্চিম ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে। এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য 5 জোড়া অর্থাৎ মোট 20টি বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগ গ্রহণ করে কুড়িগ্রাম 2, রংপুর 6, রংপুর 4 ও রাজশাহী 1 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ শুনানিতে এই নির্দেশ দেয়। এর আগে এসব অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফউদ্দিন। এদিকে গতকাল বিএনপির পক্ষ থেকে করা একই অভিযোগ আমলে নিয়ে রাজশাহী 4 ও পাবনা 4 আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 11 মে দিন ধার্য করা হয়। অন্যদিকে ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4 আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত যে এগুলো আইন অনুসারে যথাযথ প্রক্রিয়ায় এগুলো হেফাজতে রাখতে হবে। ব্যালট পেপারগুলো পরীক্ষা অন্তে রিকাউন্টিং করা হবে এবং রিকাউন্টিং করলে আমাদের যে পিটিশনারগণ বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। 24-এর গণঅভ্যুত্থানে 23 জনকে হত্যাসহ 2 অভিযোগে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি 11 মার্চ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই শুনানি। এর আগে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলার পরবর্তী তারিখ বৃহস্পতিবার। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে জুলাই যোদ্ধা মাহিন সরকারের জবানবন্দি শেষ হয়েছে। কাল অনুষ্ঠিত হবে জেরা। ইরানে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই ব্রেন্ট ক্রুড ও নিম্যাক্স লাইট সুইট অয়েলের দাম 10% বেশি বৃদ্ধি পায়। পরে দাম কিছুটা কমলেও এখনও বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে এশিয়ার শেয়ার বাজার দিন শুরু করেছে নিম্নমুখী অবস্থায়। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় 2% এবং জাপানের প্রধান সূচক নিক্কেই প্রায় 1.5% কমে যায়। যুক্তরাষ্ট্রে নিয়মিত লেনদেন সময়ের বাইরে কেনাবেচা হওয়া স্টকেও বড় ধরনের দরপতন দেখা গেছে। প্রধান সূচক S&P
থাউজেন্ড ও ন্যাসড্যাক কম্পোজিট উভয়ই প্রায় 0.7% নিচে নেমে গেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সোমবার সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 2%। ফলে প্রতি আউন্সের দাম বেড়ে দাঁড়িয়েছে $5,385। ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপে কাল মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন। হারজিত ছাপিয়ে এই ম্যাচে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের। অপরদিকে শক্তিতে অনেক এগিয়ে থাকলেও পিটার বাটলারদের টিমকে সমীহ করছে চীন। এ বিষয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নারী ফুটবলে গত কয়েক বছর ধরে ধারাবাহিক উন্নতির ফলে এশিয়া কাপে প্রথমবারের মতো খেলার সুযোগ। তবে বাংলাদেশের উন্নতির গ্রাফ যতই হোক না কেন, তা প্রথম ম্যাচের প্রতিপক্ষের সাথে যে তুলনায় আসবে না, সেটি র্যাঙ্কিংয়েও স্পষ্ট। বাংলাদেশের অবস্থান যেখানে 112, সেখানে এশিয়া কাপে 9 বারের চ্যাম্পিয়ন চীনের অবস্থান বিশ্বে 17তম। এমন দলের বিপক্ষে বাংলাদেশের পার সমর্থকও জয়ের আশা করছে না। বাংলাদেশের কোচের চাওয়া গর্বের এমন মুহূর্ত যেন মেয়েরা উপভোগ করে। বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মোমেন্ট। মেয়েরা যতটা করেছে গর্বিত হওয়ার মতো, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী আশা করতে হবে। চায়না খুব শক্ত দল, জিতি হারি কিংবা ড্র করি, তার চেয়ে বড় বিষয় আমরা যেন ঠিকমতো খেলতে পারি। বাংলাদেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ সিডনির আবহাওয়া। স্থানীয় সময় সন্ধ্যায় খেলা হওয়ায় বেশ ঠান্ডার মধ্যে লড়তে হবে বাংলাদেশকে। অধিনায়ক আফিদা খন্দকার অবশ্য ভালো খেলার বিষয়ে আশাবাদী। আমাদের চেষ্টা থাকবে, অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। অপরদিকে প্রতিপক্ষ চীন খেলবে জয়ের জন্যই, যদিও তাদের কণ্ঠেও বাংলাদেশের প্রতি যথেষ্ট সমীহ। আমরা তাদের খেলা আগের ম্যাচগুলো অ্যানালাইসিস করে দেখেছি। তাদের মানসম্মত খেলোয়াড় রয়েছে, হাই প্রেসিংয়ে খেলে তারা। এশিয়া কাপে প্রথমবার খেলছে, ইয়াং একটা দল, তাদের উপর কোনো চাপ নেই, তাদের সমীহ করতেই হবে। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলবো, তারা ভালো দল, তবে আমরা আমাদের স্টাইল অনুযায়ী খেলে ভালো ফলাফলের আশাবাদী। এশিয়া কাপে ভালো করতে পারলে পরবর্তী বিশ্বকাপের সুযোগ তো থাকছেই, সেই সাথে সুযোগ মিলতে পারে অলিম্পিকে খেলারও। আতিকুল ইসলাম শাকিল, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।